জি 24 ঘন্টায় আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। জি 24 ঘন্টায় স্পেশাল 24-এ একাধিকবার সতর্ক করেছিলাম আমরা যে কোথাও গিয়ে যুদ্ধ যেদিকে যাচ্ছে তাতে আমাদের রান্নাঘরের হেঁসেলে না আজ পরে। আর দেখুন, গ্যাস নিয়ে চিন্তা বাড়ছে। চড়াত করে এক লাফে গতকাল রাতে 60 টাকা বেড়ে গেল। দাম বাড়লো, তবু সামলাতে হবে আমাদের বাধ্য হয়ে। কিন্তু অনেকে বলছেন গ্যাস বুকিংই করা যাচ্ছে না, অনেকে বলছেন বুকিং করলেও কবে আসবে তার কোনো ঠিক নেই। কেন এই পরিস্থিতি হলো? কেন গ্যাস নিয়ে এত হাহাকারের একটা আশঙ্কা জোরদার হচ্ছে? আরও এখানেই শেষ? দাম কি আরও বাড়বে, নাকি মোটামুটিভাবে সামাল দিতে পারবো আমরা? আর অনেকে তো পেট্রোল ডিজেল নিয়েও নানান রকম কথা বলছেন। সমস্ত কিছু জানবো হেঁসেলে শঙ্কা কোন জায়গায় আজ স্পেশাল 24-এ। আসলে হেঁসেলে সংখ্যার জায়গাটা কিন্তু অনেক জোরদার হচ্ছে, কারণ যুদ্ধ থামার তো নামই নেই। যুদ্ধটা থামবে কোন জায়গা থেকে? কারণ একের পর এক ইরানের হামলা হয়েই যাচ্ছে এবং আশেপাশের দেশগুলোকে, যে যুদ্ধটা ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছিল সেটা এখন আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে মানে ভারত সেফ, এই ভাবনা যে ভুল তার প্রমাণ হাতে নাতে মিলছে। বাড়ি বাড়ি চাপ পড়ছে, চাপ আসা শুরু রান্নার গ্যাসে। 60 টাকা দাম বাড়লো, বর্ধিত দামে সিলিন্ডার আদৌ কবে মিলবে তা নিয়ে চিন্তা বাড়ছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এই যুদ্ধের সাথে রান্নার গ্যাসের কি সম্পর্ক? আসুন প্রথমে ভারতে গ্যাসের রকম ফেরটা বুঝি। কোন গ্যাস কোথা থেকে আসে, কেন সমস্যা হচ্ছে, তাহলে এই চাপ কেন বাড়ছে সেটা বোঝা যাবে। মূলত 4 রকমের গ্যাস নিয়ে আমাদের কাজ কারবার। এলপিজি, খনিজ তেল আর এলএনজির বাই প্রোডাক্ট প্রোপেন বিউটেন থেকে মেলে এই গ্যাস, যা আমাদের রান্নার কাজে লাগে। এলএনজি তরলীকৃত মিথেন -162 ডিগ্রিতে তরল করে আমাদের দেশে আনা হয়। সিএনজি বাস, অটো, গাড়ির জ্বালানিতে কাজে লাগে। পিএনজি সরাসরি পাইপলাইনে বাড়িতে যে গ্যাস যায়। মূল সমস্যা তৈরি হয়েছে এই এলএনজি নিয়ে, যে এলএনজি থেকে আমরা সিএনজি, পিএনজি এবং কিছুটা এলপিজিও পাই। ভারতে এই এলএনজির সব থেকে বড় সরবরাহকারী কাতার। প্রায় 50% সেখান থেকেই আসত। যুদ্ধের জেরে আপাতত উৎপাদনই বন্ধ রেখেছে কাতার। তার উপর বন্ধ সুয়েজ প্রণালী, ফলে চাহিদার অর্ধেক এলএনজি বন্ধ। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান থেকেও যা আসত সেটাও বন্ধ। ভরসা আমেরিকা আর অস্ট্রেলিয়া। সেখান থেকে সর্বসাকুল্যে 20% মতো এলএনজি নিই আমরা। ফলে সিএনজি আর পিএনজিতেও বড় প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। কিন্তু এর সঙ্গে এলপিজির কি সম্পর্ক? আমাদের রান্নার গ্যাসের 60% আসে খনিজ তেল থেকে, বাকি 40% আসে এলএনজি প্রসেস করার সময়। ফলে এই 40%ও ধাক্কা। তার উপর পাইপলাইনে গ্যাস ব্যাহত হওয়ায় অনেকেই সিলিন্ডারে ঝুঁকছেন। ফলে সেখানেও গ্যাস বন্টনের ভারসাম্য নষ্ট হচ্ছে। টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে, যাতে চাইলেই আমরা প্রচুর গ্যাস এনে স্টোরেজ করতে পারি না। তেল যে কোনো ট্যাঙ্কারে আনা যায়। এলএনজির জন্য বিশেষ ক্রায়োজেনিক জাহাজ প্রয়োজন। এই গ্যাস নামানোর জন্য বিশেষ টার্মিনাল প্রয়োজন। ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এখনও ততটা শক্তিশালী নয়। ভারতে তেলের বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, গ্যাসের স্টোরেজ তুলনামূলকভাবে কম। সাপ্লাই চেন নষ্ট হলে তাই তার সার্বিক প্রভাব পড়বে ঘরে ঘরে। ভারতের হাতে থাকা গ্যাসের রিজার্ভ বা মজুত মাত্র 10 থেকে 12 দিনের মতো আছে বলে খবর। যদি যুদ্ধের উত্তেজনা না কমে, কাতার দ্রুত সরবরাহ শুরু না করে, তবে এই মাসের মাঝামাঝি সময় শিল্পক্ষেত্রে বড় ধরনের গ্যাস কাট শুরু হতে পারে। গ্যাসের অভাব মানেই সার উৎপাদন কমবে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সামনে চাষের মরশুমে। অনেক বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের ওপর চলে। গ্যাসের যোগান কমলে লোডশেডিংয়ের সমস্যা বাড়তে পারে। আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে ডলারে গ্যাস কিনলে ভারতের বিদেশি মুদ্রার ভাড়ারে টান পড়বে আরও। এর গুঁতোয় আম জনতার পকেটে আরও চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার যে রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ল, সেটা হয়তো শুরু। যদি পরিস্থিতি না সামলায়, তবে সামনের মাসে ফের দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আন্তর্জাতিক বাজারে স্পট প্রাইস বা তৎক্ষণাৎ গ্যাস কেনার দাম এখন স্বাভাবিকের থেকে 40 থেকে 50% বেশি। এর চাপ এসে বকলমে আমাদের ঘাড়ে এসে পড়বে।
ফলে ভারত এখন এমার্জেন্সি মোডে। যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত, অনিশ্চিত আমজনতার রান্নাঘরের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিকল্প রুট নিয়ে কথা হচ্ছে, যদি বিকল্প রুটে গ্যাস আনা যায়। এখন হরমুজ প্রণালীর বদলে একটা রুট আছে লোহিত সাগর, সেখানে আবার হাউথিদের চোখ রাগানি রয়েছে। আর একটা রুট আফ্রিকা ঘুরে। এখন এই ঘুরিয়ে যদি আপনি নাক ধরতে যান, পরিবহন খরচ বেড়ে যাবে। অন্য বিকল্প দেশ থেকে গ্যাস কিনতে গেলে খরচ বাড়বেই, আর সেই খরচের গুঁতোটা আমাদের ঘাড়ে আসার আশঙ্কা অমূলক কিন্তু নয়, যাকে বলে হেসেলে রীতিমতো দাবানো। ঘুরপথে পরিবহনে খরচ অবধারিতভাবেই বাড়বে। সেই কারণে এই মুহূর্তে জ্বালানির স্থিতাবস্থা বজায় থাকলেও জ্বালানির দাম অবধারিতভাবেই বাড়তে চলেছে। প্রশ্ন সংকট নিয়ে উঠছে, সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভবপর হবে। এমনকি হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় কনসাইনমেন্টের একাধিক জাহাজ, সেগুলোকে এবার ইরানের সঙ্গে বাইল্যাটারাল কথাবার্তার মাধ্যমে হরমুজ প্রণালীর বদলে অন্য কোনো জায়গা দিয়ে ঘুরিয়ে আনা হতে পারে ভারতের দিকে। ঘুরপথে এলে সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। হরমুজ প্রণালীর প্রবেশ মুখের ঠিক বাইরে ওমানের সালালা, সংযুক্ত আরব আমিরশাহির ফুজিরা বন্দর। এই বন্দরগুলো সরাসরি আরব সাগরের তীরে। এখান থেকে গ্যাস আনার চেষ্টা চলছে। পূর্ব আফ্রিকার দেশগুলো থেকেও সরাসরি এলএনজি আনা যায়, তবে লম্বা পথ। ভারত এখন আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে এলএনজি কেনার পরিমাণ বাড়াতে চাইছে। তাছাড়া পেট্রোল ডিজেল থেকেও এলপিজি উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, কিন্তু সার্বিকভাবে তাতে খরচ বাড়ছে অনেকটাই। তাই আশঙ্কা থেকেই যাচ্ছে। পরিস্থিতি যদি খুব খারাপের দিকে যায়, তাহলে যদি আজকে আমাকে যেই রাস্তা দিয়ে আমি আজকে ক্রুড আনি, সেখানটা এটা ফর এক্সাম্পল বলছি, আমি একটা জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছি, 50 কিলোমিটার রুটে যাচ্ছি, এখন কোনো কারণে আমাকে ওটা 100 কিলোমিটার 150 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, অটোমেটিক্যালি আমার কস্ট বাড়বে। তো এই ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে সেরকমই, যে রাস্তা দিয়ে আসতো সেই দিয়ে যা আমাদের কস্টিং আসতো, এখন এটা অনেক ঘুরপথে সাপ্লাইগুলোকে আনতে হচ্ছে। তো এটা আমার ধারণা, ব্যক্তিগত ইয়ের থেকে বলছি, যে আজকে এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা দেখছি না, তবে আগামী দিনে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে যদি বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে কম্পালসারি ওয়েটিং 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অহেতুক স্টক বাড়ানোর প্রবণতা আটকাতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। ক্রাইসিস কোনোভাবেই এই মুহূর্তে আর ইন্টেন্সিফাই হওয়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। উল্টে তারা মনে করছে পেট্রোল এবং ডিজেল রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনার সঙ্গে সঙ্গেই অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। রইল বাকি রান্নার গ্যাস। এই রান্নার গ্যাসের ক্ষেত্রে এই মুহূর্তে প্যানিক বুকিং বা হিডিক বুকিং চলছে। এই প্যানিক বুকিং আটকাতেই এই কম্পালসারি ওয়েটিংয়ের মেয়াদ 21 থেকে বাড়িয়ে আপাতত 25 দিন করেছে কেন্দ্র। অদূর ভবিষ্যতে যদি প্যানিক বুকিংয়ের প্রবণতা না আটকায়, তাহলে এই 25 দিনটাকেও আরও এক্সটেন্ড করা হতে পারে, এমন আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জি24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। দেখুন, আমরা এই 60 টাকাতে হইচই করছি, তো আর পাকিস্তান বা বাংলাদেশের অবস্থা কিন্তু এর থেকেও খারাপ। ফলে তাদের অবস্থা যদি দেখেন, মানে পাকিস্তানের রীতিমতো হইচই পড়ে গেছে, আর বাংলাদেশের তো মাথায় হাত পড়ার জোগাড়। আমাদের যেটা মন্দের ভালো, পেট্রোল ডিজেলে কোনো সমস্যা এখনো নেই। উল্টে এই যুদ্ধের জন্য সুবিধাজনক অবস্থানে আবার চলে গিয়েছে ভারত, যেখানে এতদিন সস্তায় রাশিয়ার তেল কিনে আমরা ইউরোপে বিক্রি করতাম, সেখানে আমেরিকার চাপে তা কিছুটা থমকে ছিল, আমরা তেল কেনা কমিয়েছিলাম, কিন্তু আবার সেই রাস্তা খুলে গেছে। ব্যবসা করবে রাশিয়া, ব্যবসা করবে ভারত এই যুদ্ধের জেরে। ফলে তেল, পেট্রোল, ডিজেলে আমাদের আবার রমরমা কারবার শুরু।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর যখন এই গ্যাসের দামটা বাড়লো তখন ভাবুন, শিয়রে ভোট, দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। আর তার প্রতিবাদে কাল আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো শাড়ি পরে হাতা খুন্তি হাতে মহিলাদের পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশ্য মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। গাড়ি ধরে সাগরের ওপর দিয়ে, মহাসাগরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে সোজাসুজি চলে যান খোমেনির দেশে, সেখানে গিয়ে যুদ্ধ টুদ্ধ বন্ধ করে দিন। এখন যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসে, হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়, এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রয়োজনে কালো শাড়ি পরুন, আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? পশ্চিমবঙ্গে কেন ট্যাক্স কম করছে না? বলে বুঝতেই পারছেন, যুদ্ধের আঁচ রাজ্য রাজনীতিতেও, আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু সরগরম। যেমন ইরানকে এবারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে দিলেন, আত্মসমর্পণের হুঁশিয়ারি। আরও জোরালো আঘাত হানার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে আবারও নতুন করে প্রচুর বোমা ফেলবে আমেরিকা, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি ইরানের মিসাইল লঞ্চার ফ্যাক্টরি গুড়িয়ে দেওয়ার থ্রেট মার্কিন অর্থ সচিবের। অর্থাৎ রীতিমতো হম্বিতম্বি শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে। ঠিক কী করতে পারে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প, কি বললেন? সৈকত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সৈকত, দেখো, ডোনাল্ড ট্রাম্পের আগেই কিন্তু আমরা দেখেছি যে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট তিনি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে দেন যে শনিবার রাতেই শনি ঘনিয়ে আসবে ইরানের, এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আজকে ইরানের বাকি থাকা যেটুকু অস্ত্র ভান্ডার রয়েছে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, ফলে ইরানকে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। এই বক্তব্য দেওয়ার পরেই ইরানের পক্ষ থেকে আজকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। তারপরে ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন, একেবারে ভয়ঙ্কর পোস্ট বললেও কম বলা হয়। এত বড় মাপের হুমকি ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরান নিয়ে কখনো দেননি। তিনি বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আর হামলা চালানো হবে না, এটা ইরান কার্যত আত্মসমর্পণ করলো। ঠিক সেই সময় সেই বক্তব্যটাকে কোট করে ট্রাম্প দাবি করেছেন যে ইরান মাথা নোয়ালো, যদি এই মাথা নোয়াতে তারা রাজি না হন আজকে রাতের মধ্যে, তাহলে কিন্তু আরো কঠিন প্রত্যাঘাত করা হবে এবং ইরান বলে কোনো দেশ মধ্যপ্রাচ্যের ম্যাপে থাকবে না। এই দেশটাই একেবারে মুছে যাবে মানচিত্র থেকে, এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এবং সেই পোস্ট আমরা দর্শকদের দেখাচ্ছি। সব্যসাচী, ফলে বলা যেতেই পারে আজকে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডোনাল্ড ট্রাম্প তার মুখের কথা এবং কাজ এক হয়ে থাকে, তাহলে আজকে রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ট্রাম্প যখন বলেছেন এবং সেটা প্রকাশ্যে ঘোষণা করেছেন, ফলে তিনি যদি এটা না করেন সেক্ষেত্রেও সেটা সেটব্যাক হবে, আবার যদি করেন তাহলে সেক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প হিসেবে তিনি নিজেকে জাহির করতে পারবেন। আজকে রাতে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৈকত। আর রাতে তো যা হওয়ার হবে, কি হয় আমরা সেটা দেখাবো। আর তার আগে অন্যরা ছবি দেখাবো আপনাদের, দুপুরের ছবি, দুবাই এয়ারপোর্টের ছবি। দুবাই এয়ারপোর্ট থেকে যে ছবি আপনাদের দেখাবো, দুবাই এয়ারপোর্ট থেকে কিছুদিন আগেই, মানে রোজই প্রায় প্রচুর ভারতীয় ফিরে আসছেন। শুভশ্রী ফিরে এসেছেন, অনেকেই ফিরে এসেছেন, সিন্ধু ফিরে এসেছেন। সেই দুবাই এয়ারপোর্টের ছবি আপনারা দেখাচ্ছি। একেবারে টার্মিনালের কাছেই, সেই সময় কিন্তু প্রচুর মানুষ এয়ারপোর্টে ছিলেন। ড্রোন একটু এদিক ওদিক হলেই সেই টার্মিনালে আছে পড়তে এবং প্রচুর মানুষের মৃত্যু হতে পারত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যায় যে এয়ারপোর্টে, মানে মিলিটারি ইনস্টলেশন, তেলক্ষেত্র এসব ছাড়িয়ে এখন অসামরিক এয়ারপোর্টে এই ঘটনা ঘটছে।
দুবাই এয়ারপোর্টে, ফলে খুব খুব সিরিয়াস দিকে এই মুহূর্তে গোটা বিষয়টা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাতে আমেরিকার হুমকি চমকিতে কি হয়, পাল্টা ইরানের প্রত্যাঘাতে কি হয়, নজর রাখতেই হবে। Ya Rab, straight to the aircraft. Ya Allah, straight to the airport. Oh my God. Ya Rab. Ya Rab. Ya Rab, straight to the aircraft. Ya Allah, straight to the airport. Oh my God. Ya Rab. Ya Rab. Ya Rab, straight to the aircraft. Ya Allah, straight to the airport. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।